হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা প্রোনাউন সম্পর্কে A to Z আলোচনা করব। A to Z মানে A to Z, হ্যাঁ, সবগুলোই আমরা আলোচনা করতেছি। দেখেন, তো প্রথমেই বলে নিই, প্রোনাউন হচ্ছে আপনি একটা সেন্টেন্স লিখতে গেলে নাউন আর প্রোনাউন হচ্ছে সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এন্ড আপনি কোশ্চেন করতে পারেন, হোয়াই নাউন আর প্রোনাউন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ সেন্টেন্স, হোয়াই নট ভার্ব, ভার্ব কেন নয়, প্রোনাউন বা নাউন কেন ইম্পর্টেন্ট পার্ট। এখানে আমি বলতে চাই, দেখেন আমরা অনেকেই বলে থাকি ভার্ব হচ্ছে সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তার আগে আপনাকে আমি বলি, দেখেন আপনি একটা সেন্টেন্স লিখলে আগে কি লেখেন, ভার্ব নাকি আগে লেখেন সাবজেক্ট? অবশ্যই আমরা সাবজেক্ট লিখি। তাই যেহেতু আপনি সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ইউজ করেন, দ্যাটস ওয়াই ইউ ক্যান সে দ্যাট নাউন আর প্রোনাউন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, নাউন অথবা প্রোনাউন। তো দেখেন আমরা বেশি কথা না বাড়িয়ে প্রোনাউনগুলোর A to Z ফর্ম দেখে নিই। একটা প্রোনাউনের মিনিমাম 5টা ফর্ম থাকে। কয়টা ফর্ম থাকে? 5টা ফর্ম থাকে। দেখেন, ফার্স্ট ফর্ম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে কি অবজেক্টিভ, থার্ড ফর্ম হচ্ছে পসেসিভ কেস বা পিসি, আমি সংক্ষেপে পিসি লিখেছি, আপনার প্রিয়াঙ্কা চোপড়া ভাবে ভুল করবেন না। এরপরে দেখেন রিফ্লেক্সিভ কেস, আর একটা হচ্ছে কি, এটা এক প্রকারের পসেসিভ, তবে এটাকে ডাবল পসেসিভ বলা হয়। অনেকে আপনারা এটাকে কি বলে থাকেন যে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন বলতে গেলে দাদা এখানে একটু ঝামেলা আছে। সেটা কি, দেখেন অনেকেই বলে এই পসেসিভ কেসটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে প্রোনাউন। ওকে, এটা অ্যাডজেক্টিভ, কোনো সমস্যা নাই, এটাকে আপনি কেন প্রোনাউন বলবেন? বাকিগুলো কি প্রোনাউন না? হ্যাঁ, এখানে যে 5টা ফর্ম আছে, অল দ্য 5 ফর্মস আর প্রোনাউন, তাই আপনি এটাকে স্পেশালি প্রোনাউন বলতে পারবেন না। হ্যাঁ, এটা প্রোনাউন ফর্ম তো ঠিকই আছে, সবগুলোই প্রোনাউন ফর্ম। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এটাও প্রোনাউন, এই ঠিক আছে, তবে এটাকে আপনি ডাবল পসেসিভ বলতে পারেন। হ্যাঁ, যাই হোক, আমরা আলোচনায় আসতেছি। তো আমরা যেটা বললাম যে একটা প্রোনাউনের মিনিমাম 5টা ফর্ম থাকে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ কেস, রিফ্লেক্সিভ এবং ডাবল পসেসিভ। আমরা আজকে এটাই দেখবো যে কোন জায়গায় সাবজেক্টিভ ফর্ম বসে, কোন জায়গায় অবজেক্টিভ ফর্ম বসে, কোন জায়গায় পসেসিভ, কোন জায়গায় রিফ্লেক্সিভ এবং কোন জায়গায় ডাবল পসেসিভ ফর্ম বসে। আচ্ছা, তো ভিউয়ার্স দেখেন, এখানে খেয়াল করে আমি এখানে লিখে রেখেছি যে ব্যবহার লিখে রেখেছি। দেখেন, তো আপনাকে মনে রাখতে হবে এই যে সাবজেক্টিভ ফর্মগুলো, অর্থাৎ আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো সাবজেক্টিভ ফর্ম। এগুলোকে আপনি শুধুমাত্র ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, ভার্বের পরে নয়। আচ্ছা, এখন বলতে পারেন ভাই ভার্বের পরে তো মাঝে মাঝে আই বসে। হ্যাঁ, ভার্বের পরে মাঝে মাঝে আই বসে, সেটা ব্যতিক্রম ব্যবহার। আসলে ব্যতিক্রম বলবো না। হ্যাঁ, আপনারা আমার প্যারালালিজমের ভিডিওটা দেখলে ওখানে বুঝতে পারবেন যে কোথায় ভার্বের পরে অনেক সময় আই বসে। হ্যাঁ, যাই হোক, প্যারালালিজমের ভিডিওটা দেখে নিন। এরপরে আসলো অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম কোনগুলো দেখেন? আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই এর অবজেক্টিভ ফর্ম আস। যাই হোক, দেখেন মি, আস, ইউ, হিম, হার, দেম, এই যে অবজেক্টিভ ফর্মগুলো আছে, এগুলোকে আপনি সবসময় কোথায় লিখবেন? ভার্বের পরে লিখবেন। আচ্ছা, এছাড়াও প্রিপোজিশনের পরে আপনি যদি কখনো প্রোনাউন লিখতে চান, আপনাকে অবশ্যই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। আপনি প্রিপোজিশনের পরে কখনোই সাবজেক্টিভ ফর্ম লিখতে পারবেন না। এরপর আসতেছে দেখেন পসেসিভ কেস, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। হ্যাঁ, এই যে পসেসিভ কেসগুলো আছে, এগুলোকে আপনি সবসময় নাউনের পূর্বে লিখবেন। হ্যাঁ, তো আমি ছোট্ট একটা গল্প বলি। দেখেন, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, টুম্পা নামে এক মেয়ে, হ্যাঁ, এটা দিনাজপুরের ঘটনা আর কি, তাকে আমি পড়াইতে গিয়েছিলাম। তো সে আমাকে ফার্স্ট ডেই কোশ্চেন করছে, সে তখন 8-এর ছাত্রী ছিল। দেখেন, ফার্স্ট ডেই কোশ্চেন করছে, আমি তো কোশ্চেন শুনে মাননীয় স্পিকার পুরো বলদা হয়ে গেছি। কোশ্চেনটা কি ছিল জানেন? স্যার, আমার একটা কলম আছে, এটা আই হ্যাভ এ পেন কেন লিখি আমরা স্যার? এটা তো মাই হ্যাভ এ পেন হওয়া উচিত। চিন্তা করেন, কোশ্চেনটা আমার মাথায় আসে নাই, যদিও আমি তখন অ্যান্সার জানতাম না, এখন অ্যান্সারটা জানি। দেখেন, তো আমি টুম্পাকে বললাম, এত সহজ অ্যান্সার তুমি পারো না? আরে ভাই, গোজামিল দিয়ে বুঝাইতে হতো, তাই না? দেখেন, আমি বললাম, এত সহজ অ্যান্সার তুমি পারো না, তুমি আজকে সারা রাত্রে চিন্তা করো, না পারলে কালকে বইলা দেবে না। ওই রাত্রে ভাই আমার তো ঘুম আসে না, বুঝছেন, টেনশনে আর কি। আসলে কেন মাই হ্যাভ এ পেন হবে না? যেমন আমার একটা কলম আছে, এখানে তো আমি আমি ভাত খাই, আই ইট রাইস ইউজ করতেছি, ওইখানে আমি মানে আই, কিন্তু আমার একটা কলম আছে, এখানে তো আমার মানে মাই হ্যাভ এ পেন হওয়া উচিত না? যাই হোক, ছাত্রীর কোশ্চেন তার জায়গা থেকে যুক্তিযুক্ত ছিল। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলতেছিলাম, আজকে আপনি বুঝতে পারবেন কেন মাই হ্যাভ এ পেন না হয়ে আই হ্যাভ এ পেন হয়। হ্যাঁ, পরের দিন অবশ্য অনেক চিন্তা ভাবনা করে, অনেকের থেকে সাজেশন নিয়ে পরের দিন তাকে বুঝাইতে পারছিলাম কেন আই হ্যাভ এ পেন হয়, মাই হ্যাভ এ পেন হয় না। আচ্ছা, দেখেন, তো যেটা বলতেছিলাম, পসেসিভ কেস আমরা নাউনের পূর্বে ব্যবহার করি। হ্যাঁ, নাউনের পূর্বে। আর যেগুলো জিরান্ড আপনারা জানেন যে ভার্বের সাথে আইনি যোগ করলে সাধারণত জিরান্ড হয়। এটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা আমি দেখা গেছে পরবর্তী ক্লাসে করব। দেখেন, জেরান্ডের পূর্বে সবসময় কি বসে? পসেসিভ কেস বসে। কেন বসে? কারণ ভার্বের সাথে আপনি যখন আইনজি যোগ করতেছেন, জিরান্ড বানাচ্ছেন, জেরান্ড নিজেই একটা নাউন, নাউনের আগে এই জন্যই পসেসিভ কেস বসে। এরপরে দেখেন আমরা রিফ্লেক্সিভে চলে আসি। রিফ্লেক্সিভ সাধারণত চেনার উপায় হচ্ছে শেষে সেলফস অথবা সেলফস থাকে। সিঙ্গুলার হলে হয় সেলফ, আর প্লুরাল হলে হয় সেলফস। এই জন্য দেখেন, আমি ইউ যখন তুমি হয় তখন আমরা লিখি ইয়োর সেলফ, আর যখন ইউ মানে তোমরা হয় তখন লিখি ইয়োর সেলফস। আচ্ছা, যাই হোক, দেখেন রিফ্লেক্সিভগুলো আমরা কোথায় ইউজ করব? যখন সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তু হয়, সেক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ ইউজ করি। হ্যাঁ, সাবজেক্টিভ আর অবজেক্টিভ একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে। আবার দেখেন, অনেক সময় আমরা দেখেন সাবজেক্টের উপরে জোর প্রদান করার জন্য,
হ্যাঁ, এক্ষেত্রে আমরা দেখেন সাবজেক্ট প্লাস রস্যই বলি বাংলাতে আর কি। হ্যাঁ, যেমন আপনি বললেন আমিই তোরে সাহায্য করছিলাম। হ্যাঁ, অথবা আপনি বললেন রূপাই আমার ছোট ভাইকে বকা দিয়েছিল। হ্যাঁ, আপনি বললেন সুমনেই আমার 2 ঘন্টা নষ্ট করছে, মানে আমি আর কি। হ্যাঁ, এরকম দেখেন। তো আপনি যখন সাবজেক্টের উপরে জোর দিয়ে রস্যই যোগ করবেন, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারেন? রিফ্লেক্সিভ ব্যবহার করতে পারেন, তবে ঠিক সাবজেক্টের পরেই বসবে এটা। যেমন আপনি বললেন আমি তোমাকে সাহায্য করেছিলাম, না বলে বলেন আমিই তোমাকে সাহায্য করেছিলাম। এখানে আই হেল্প ইউ না, এখানে কি হবে? আই মাই সেলফ হেল্প ইউ। আচ্ছা, দেখা যাক, আমরা পরে আলোচনায় আসতেছি। এরপরে চলে আসলো ডাবল পসেসিভ, মাইন, ইয়োর্স, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। এখানে দেখেন ডাবল পসেসিভগুলো দেখেন। এটাকে যদি আপনি পসেসিভ কেস বলেন, এটা ছোট ভাই হলে এটা হচ্ছে ডাবল পসেসিভ, মানে বড় ভাই। দেখেন আপনি অনেক সময় দেখবেন আপনার সাথে কারো গ্যাঞ্জাম হয়েছে, আপনি গিয়ে পারলেন না, তখন কি করবেন? আপনি তো ছোট ভাই, বড় ভাইরে নিয়ে যায় না আমরা অনেক সময়। তো দেখেন যেখানে ছোট ভাইরে দিয়ে কাজ হয় না, এখানে বড় ভাইরে দিয়ে। অর্থাৎ পসেসিভ কেস প্লাস নাউন একাই যেই কাজ, মানে দুজন মিলে যেই কাজ করে, এই ডাবল পসেসিভ অর্থাৎ পসেসিভ কেস প্লাস নাউনের পরিবর্তে বসে সে একাই সেই কাজ করতে পারে। হ্যাঁ, আরেকটা ক্ষেত্রে আপনি ডাবল পসেসিভ ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে গিয়া বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। আমি কমপ্লিমেন্টের এবং বি ভার্বের দুটো আলাদা আলাদা ভিডিও দিয়ে রেখেছি, কষ্ট করে দেখে নেবেন, তাহলে এটা বুঝতে আপনার সুবিধা হবে। তো এই হচ্ছে গিয়ে স্বাভাবিক সাধারণ যে আলোচনাটা, যে কোথায় বা কীভাবে ব্যবহার করবো। এখন আমি আপনাদেরকে ব্যবহারগুলো দেখে নেব। হ্যাঁ, তো আমার বোর্ড ছোট, তাই আমি এখানে লিখতে পারি না। আমি এখন বোর্ডটা মুছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কোন জায়গায় সাবজেক্টিভ, কোন জায়গায় অবজেক্টিভ এবং কোন জায়গায় রিফ্লেক্সিভ বা ডাবল পসেসিভ ইউজ করব। তো ভিউয়ার্স, চলেন আমরা প্রথমে সাবজেক্টিভ ফর্মের ব্যবহার দেখে আসি। দেখেন এখানে আমি সাবজেক্টিভের ব্যবহার লিখেছি। দেখেন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, শি অ্যান্ড মি অর আই অর মাই সেলফ উইল ভিজিট দ্য প্লেস। এখানে কি লিখেছি দেখেন, শি অ্যান্ড মি অর আই অর মাই সেলফ উইল ভিজিট দ্য প্লেস। আচ্ছা দেখেন, তো এখানে দেখেন আপনি ইচ্ছা করলে শি না লিখে অন্য কিছু লিখতে পারতেন। ধরেন আমি ইউ লিখলাম। হ্যাঁ, ইউ অ্যান্ড মি অর ইউ অ্যান্ড আই অর ইউ অ্যান্ড মাই সেলফ উইল ভিজিট দ্য প্লেস। এখন দেখেন, তো আমরা জানি সাবজেক্টিভের ব্যবহার। সাবজেক্টিভ কোথায় ব্যবহার করা হয়? আপনারা জানেন ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে। দেখেন উইল ভিজিট যেহেতু একটা ভার্ব, এর আগে আপনি কি লিখবেন? অবশ্যই আপনাকে সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। তাই দেখেন ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম লিখবেন। ইউ কিন্তু নিজেই সাবজেক্টিভ, তাহলে আপনি মি সাবজেক্টিভ নয়, মাই সাবজেক্টিভ নয়, আপনি দুটো লিখতে পারবেন না। আপনাকে সাবজেক্টিভ লিখতে হবে কি? আই। তো এই হচ্ছে ঘটনা। আপনি কি লিখবেন? সাবজেক্টিভ থাকলে দেখেন ইউ অ্যান্ড আই উইল ভিজিট দ্য প্লেস। তো এইভাবে দেখেন আপনি খুব সহজেই ভার্বের আগে বা ভার্বের পূর্বে সাবজেক্টিভ ব্যবহার করতে পারেন। এখন দেখেন আমরা এটাকে একটু ঘুরিয়ে নেই। দেখেন আমরা এটাকে লিখলাম এবার অবজেক্টিভের ব্যবহার। এই সেন্টেন্সটাকে আমরা যদি ঘুরিয়ে নিই এইভাবে, দেখেন খুব সহজেই আমরা এটাকে একটু চেঞ্জ করে নিয়ে লিখতে পারি। দেখেন ধরেন আমি বললাম শি উইল হেল্প ইউ অ্যান্ড আই অর মি অর মাই সেলফ। ধরে নেন এটা একটা কোশ্চেন দেওয়া থাকলো আপনাকে। তো দেখেন আমরা জানি অবজেক্টিভ ফর্মের ব্যবহারটা কোথায় বসে, অবজেক্টিভ কোথায় বসে? দেখেন ভার্বের পরে। ভার্বের পরে কি বসে? অবজেক্টিভ বসে। আপনি এখানে দেখতেছেন উইল হেল্প একটা ভার্ব, এরপরে কি বসবে? অবজেক্টিভ বসবে। দেখেন ইউ নিজেই অবজেক্টিভ, এরপর আরেকটা অবজেক্টিভ লাগবে। তো আই যেহেতু সাবজেক্টিভ হবে না, মাই সেলফ যেহেতু রিফ্লেক্সিভ হবে না, আপনাকে কি লিখতে হবে? কি হলো আপনার? দেখেন সহজে বুঝতে পারতেছেন, শি উইল হেল্প ইউ অ্যান্ড মি। দেখেন আগে লিখেছিলাম ইউ অ্যান্ড আই, এখানে লিখতে হলো কি? ইউ অ্যান্ড মি। তো কখনো কখনো ইউ অ্যান্ড মি রাইট, কখনো কখনো ইউ অ্যান্ড আই রাইট। কখন রাইট? যখন ভার্বের আগে থাকবে তখন আপনি লিখবেন ইউ অ্যান্ড আই, আর যখন ভার্বের পরে থাকবে তখন লিখবেন ইউ অ্যান্ড মি। তো এই হচ্ছে গিয়ে দেখেন অবজেক্টিভের ব্যবহার। অবজেক্টিভের আমরা আরেকটা ব্যবহার দেখেছিলাম যে প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। দেখেন আমি এটা মুছে ফেললাম। হ্যাঁ, আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি অবজেক্টিভের আরেকটা ব্যবহার। দেখেন তো অবজেক্টিভের ব্যবহার আমরা লিখতেছি, ধরে নেন আমি লিখলাম আই ডোন্ট নো। আই ডোন্ট নো, আমি জানি না। অ্যাবাউট শি হার হার্স। আই ডোন্ট নো অ্যাবাউট শি হার অর হার্স। এখানে দেখেন অ্যাবাউট একটা প্রিপোজিশন। হ্যাঁ, তো আপনারা জানেন, আমরা জানি, সবাই জানি যে প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। তাই দেখেন এটা সাবজেক্টিভ আপনি লিখতে পারবেন না, এটা হচ্ছে ডাবল পসেসিভ লিখতে পারবেন না। আপনার এখানে কি লাগবে? অবজেক্টিভ কেস। হ্যাঁ, এই যে দেখেন তাহলে আমরা কি লিখতেছি? এখানে হার হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তো এটাই আমরা দেখলাম। তাহলে কি দেখলাম? দেখেন ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে এবং প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। এখন আমরা চলে যাব পসেসিভ কেস কোথায় বসে এই ব্যবহারটাতে। তো আমি বোর্ডটা মুছে ফেলি, এরপরে আমরা পসেসিভ কেসের ব্যবহার দেখব।
হ্যাঁ ভিউয়ার্স, তাহলে চলুন এবার পসেসিভ কেসের ব্যবহারটা দেখা যাক। আমরা জানি দেখেন পসেসিভ কেস কোথায় বসে, পসেসিভ কেস কোথায় আমরা ব্যবহার করি সাধারণত দেখেন নাউনের পূর্বে, আর কোথায় ব্যবহার করি জেরান্ডের পূর্বে। আপনারা জানেন জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি যোগ। আমরা জানি দেখেন ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা কি হয়ে যায়, জেরান্ড হয়ে যায়। হ্যাঁ, জেরান্ড নিজেই নাউনের কাজ করে, তাই আমরা নাউনের পূর্বে বা জেরান্ডের পূর্বে কি ব্যবহার করি, পসেসিভ কেস ব্যবহার করি। আমি এখানে দুটো উদাহরণ দিয়ে রেখেছি দেখেন, দে দ্যাম দেয়ার পভার্টি হিন্ডার্স দে দ্যাম দেয়ার এডুকেশন। আচ্ছা এখানে দেখেন পভার্টি একটা নাউন। হ্যাঁ, কেন নাউন? আমরা জানি নর্মালি কোনো ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকলে সেটা কি হয়, নাউন হয়, যেমন পভার্টি, পপুলারিটি, রেগুলারিটি, অ্যাক্টিভিটি। হ্যাঁ, আবার একইভাবে দেখেন এডুকেশন, এটাও একটা নাউন। কেন নাউন? শেষে সন থাকলে সাধারণত নাউন হয়। এখন দেখেন নাউনের পূর্বে কি বসে, পসেসিভ কেস বসে। তাহলে দে সাবজেক্টিভ, দ্যাম অবজেক্টিভ। সাবজেক্টিভ আর অবজেক্টিভ আপনি লিখতে পারবেন না, আপনাকে কি লিখতে হবে, পসেসিভ কেস। তাই দেয়ার যেহেতু পসেসিভ কেস, তাহলে আমরা কি লিখলাম, দেয়ার পভার্টি, তাদের দারিদ্রতা, হিন্ডার্স বাধা দেয় তাদের শিক্ষাকে। দেখেন তো দেখেন এডুকেশনের যেহেতু একটা নাউন, তার আগে সাবজেক্টিভ বসবে না, তার আগে অবজেক্টিভ বসবে না, যেহেতু দেয়ার পসেসিভ কেস, তাই আমরা এখানে পসেসিভ লিখবো। তাই আমরা সহজেই বুঝতে পারলাম দেখেন নাউনের আগে কি বসে, পসেসিভ কেস বসে। এবার আমরা একটা জেরান্ডের উদাহরণ দেখি দিই। জেরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, এর সামনে অনেক সময় আমরা কি লিখি, পসেসিভ কেস লিখি। এখন দেখেন টিনা বিক্যাম হ্যাপি, টিনা খুশি হয়েছিল ফর মাই রাইটিং, আমার লেখার জন্য টিনা খুশি হয়েছিল। এখানে দেখেন রাইটিং একটা জেরান্ড। এবং দেখেন জেরান্ডের আগে আমরা কি ইউজ করেছি, পসেসিভ কেস ইউজ করেছি। তো ভিউয়ার্স সোজা কথা আমরা কি করব দেখেন, সাধারণত নাউনের আগে এবং জেরান্ডের আগে আমরা সবসময় কি লিখবো, পসেসিভ কেস ব্যবহার করব। এবার চলেন বোর্ডটা মুছে আমরা রিফ্লেক্সিভের ব্যবহারটা দেখে নিই। তো ভিউয়ার্স এখন দেখেন আমরা রিফ্লেক্সিভের ব্যবহারটা দেখে নিই। আমরা জানি রিফ্লেক্সিভ কোথায় ব্যবহার করি, যখন সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, রিফ্লেক্সিভ ব্যবহার করি। শর্ত হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট একই হতে হবে, অর্থাৎ সাবজেক্ট যেই কাজ করবে সেই কাজটা যদি সাবজেক্টের নিজের উপরেই এসে পড়ে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। দেখেন এটা বোঝার জন্য আমি এখানে দুটো সেন্টেন্স দিয়ে রেখেছি। আমি এখানে লিখেছি দেখেন শি হেল্প দ্য বয়, সে বাচ্চাটিকে সাহায্য করেছিল। তার মানে দেখেন এই যে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা কি অবজেক্ট। এখন আপনি খেয়াল করেন শি মানে কি বয়, বয় মানে কি শি, এটা কি একই ব্যক্তি না, সেম ব্যক্তি না, দুজনে ইকুয়াল না। আমি এখানে কেটে দিয়েছি, তাই এখানে আপনাকে অবজেক্টিভ ফর্ম লিখতে হয়েছে। কিন্তু আপনি যখন বলতেছেন শি হেল্পড হারসেলফ, সে নিজেকেই সাহায্য করেছিল, এখানে দেখেন শি মানেই হারসেলফ, হারসেলফ মানেই শি। অর্থাৎ সাবজেক্ট যখন নিজেই কাজ করতেছে এবং কাজটা তার উপরে এসে পড়তেছে, দেখেন এখানে সাবজেক্ট আর অবজেক্ট সেম ব্যক্তি। এক্ষেত্রে আমরা দেখেন শি হেল্পড হার, এই কথাটা লিখতে পারবো না, শি হেল্পড হার যদি আপনি লেখেন সেক্ষেত্রে সেন্টেন্সটা হয়ে যাবে সে অন্য একজন মেয়েকে সাহায্য করেছিল। কিন্তু এটা যদি সে তার নিজেকেই সাহায্য করে থাকে, সেক্ষেত্রে সাবজেক্ট আর অবজেক্ট সেম পারসন, সেক্ষেত্রে আপনাকে কি লিখতে হবে, শি হেল্পড হারসেলফ। এভাবে আপনি কি করতে পারেন দেখেন খুব সহজেই রিফ্লেক্সিভ ব্যবহার করে সাবজেক্ট আর অবজেক্ট যদি সেম পারসন হয় লিখতে পারেন। হ্যাঁ, এখন আমরা দেখবো দেখেন রিফ্লেক্সিভ অনেক সময় কোথায় আমি লিখেছি দেখেন নিচে লিখে রেখেছি। দেখেন অনেক সময় সাবজেক্টের উপরে জোর প্রদান করার জন্য আমরা সাবজেক্টের ঠিক পরে রিফ্লেক্সিভ ফর্ম লিখি। এর মানে হচ্ছে গিয়ে সাবজেক্টের ক্ষেত্রে রস্যই যোগ করি সাবজেক্টের পরে আমরা আর কি। ধরেন আপনি বললেন তুমি আমাকে মেরেছিলে, সেই আমাকে বকা দিয়েছিল। আপনি বললেন যে আমি নিজেই কাজটি করেছিলাম। এরকম আমরা ব্যবহার করতে গেলে অনেক সময় কি করি দেখেন সাবজেক্টের ঠিক পরে রিফ্লেক্সিভ লিখি। দেখেন আগে দুইটা উদাহরণ দিয়েছি, তাই আমি এখানে 3 নাম্বার লিখলাম। ধরেন আপনি বললেন শি স্কল্ডেড মাই ফ্রেন্ড, সে আমার বন্ধুকে বকা দিয়েছিল। আমি বাক্যটা এতটুকু বলতে পারতাম, কিন্তু না, আমি এখানে আরেকটু জোর দিতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি সেই আমার বন্ধুকে বকা দিয়েছিল, অন্য কেউ নয়। সেক্ষেত্রে আপনি দেখেন ঠিক সাবজেক্টের পরে আরেকবার রিফ্লেক্সিভ ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি লিখতে পারেন কি, শি হারসেলফ স্কল্ডেড মাই ফ্রেন্ড, সে নিজেই বা সেই আমার বন্ধুকে বকা দিয়েছিল। আপনি আরও বলতে পারেন দেখেন আমি তোমাকে সাহায্য করেছিলাম, অন্য কেউ নয়। সেক্ষেত্রে আপনি বলতে পারেন দেখেন আই মাইসেলফ হ্যাভ হেল্পড ইউ, নট এনিবডি। হ্যাঁ, তো দেখেন এই যে আমি সাবজেক্টের পরে দেখেন এখানে কি আসলো, আমি, এই যে আপনি রস্যই দিলেন, আপনি এখানে কি লিখলেন, সেই। হ্যাঁ, সেই আমার বন্ধুকে বকা দিয়েছিল। তো এভাবেই আমরা কি ব্যবহার করতে পারি দেখেন, রিফ্লেক্সিভের ব্যবহারটা করতে পারি। তো এখন আমরা দেখেন ডাবল পসেসিভের ব্যবহারটা দেখে নেই। হ্যাঁ, তার আগে আমি একটু বোর্ডটা মুছে ফেলতেছি। দেখেন তো দেখেন আমি এখানে লিখে রেখেছিলাম ডাবল পসেসিভ কোথায় বসে। হ্যাঁ, আমি লিখেছিলাম দেখেন 1 নাম্বার ব্যবহার লিখেছিলাম যে পসেসিভ কেস প্লাস নাউনের পরিবর্তে বসে, আর 2 নাম্বারে লিখেছিলাম বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে। তো দেখেন আপনি যদি এভাবে লিখতেন আর কি, দেখেন ইয়োর পেন ইজ মোর এক্সপেন্সিভ। হ্যাঁ, এখন আমরা একটু ডাবল পসেসিভ দেখতেছি।
হ্যাঁ, আমি এখানে লিখলাম দেখেন ইউর পেন ইজ মোর এক্সপেন্সিভ দেন মাই পেন। দেখেন এখানে লিখেছি ইউর পেন, এখানে লিখলাম মাই পেন। এখানে আপনি কি লিখেছেন দেখেন, পেন একটা নাউন, ইউর একটা পসেসিভ কেস, এখানে পেন একটা নাউন, মাই একটা পসেসিভ কেস। তো আমরা বলেছিলাম দেখেন পসেসিভ কেস প্লাস নাউন এই দুটোর পরিবর্তে আমি একটা জাস্ট ডাবল পসেসিভ লিখতে পারি। তো আপনারা জানেন মাই এটার পসেসিভ কেস, ডাবল পসেসিভ কি মাইন, অর্থাৎ আপনি এটা কেটে দিতে পারেন, ছেটে দিতে পারেন, আপনি পুরোটার পরিবর্তে বলতে পারেন ইউর পেন ইজ মোর এক্সপেন্সিভ দ্যান মাইন। এই মাইনটাই হচ্ছে মাই পেন। দেখেন আমি এখানে কি ইউজ করলাম, ডাবল পসেসিভ ইউজ করলাম। তো এইভাবে আমরা দেখেন আমরা কি করতে পারি, পসেসিভ কেস প্লাস নাউন একাই যেই এই দুটো মিলে যেই কাজ করে, ডাবল পসেসিভ একাই সেই কাজ করে। দেখেন এটা গেল 1 নম্বর উদাহরণ। আমরা আরেকটা দিচ্ছি দেখেন, ধরেন আমরা লিখলাম এখানে এরকম যে হিজ হ্যান্ড রাইটিং, তার হাতের লেখা ইজ মোর বিউটিফুল দেন ইউর হ্যান্ড রাইটিং। তার হাতের লেখা তোমার হাতের লেখার চেয়েও সুন্দর। দেখেন এখানে হিজ এটা হচ্ছে একটা পসেসিভ কেস, হ্যান্ড রাইটিং একটা নাউন। এ দেখেন ইউর একটা পসেসিভ কেস, হ্যান্ড রাইটিং এখানে আরেকটা নাউন। তো আমরা কি করতে পারি দেখেন, এই যে পসেসিভ কেস আর নাউন এই দুটোর পরিবর্তে ডাবল পসেসিভ লিখতে পারি। এক্ষেত্রে এই নাউনটাকে বাদ দিতে পারি আমরা, দিয়ে কি লিখতে পারি দেখেন হিজ হ্যান্ড রাইটিং ইজ মোর বিউটিফুল দ্যান ইয়োর্স। এইভাবে আমরা খুব সহজেই ডাবল পসেসিভ ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব দেখেন সেকেন্ড ব্যবহারটা, যে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আমরা কিভাবে ডাবল পসেসিভ ইউজ করতে পারি। তার আগে আমি একটু বলে নেই, আপনারা জানেন যে কমপ্লিমেন্ট কি? আমরা জানি কমপ্লিমেন্ট, দেখেন আমার আগের ভিডিওটা দেখে নিলে আপনাদের সুবিধা হবে। যখন ভার্বের আগের অংশ আর পরের অংশ একে অপরকে নির্দেশ করে, তখন পরের অংশটাকে আমরা অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট বলি। যেমন আপনি বললেন আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, তার মানে এখানে আমি মানে ক্রিকেট, ক্রিকেট মানে আমি না, ডিফারেন্ট। এই যে ভার্বের আগের এবং পরের অংশ ডিফারেন্ট হয়, আপনি পরের অংশটাকে ক্রিকেটটাকে কি বলতেছেন, অবজেক্ট। কিন্তু আপনি যদি বলেন আই অ্যাম আ ক্রিকেটার, আমি মানে ক্রিকেটার, ক্রিকেটার মানে আমি, দেখেন সেক্ষেত্রে আপনি কি বলতেছেন, ক্রিকেটার হচ্ছে একটা অবজেক্ট নয়, কি কমপ্লিমেন্ট। তো দেখেন আমরা এবার দেখব বি ভার্ব। বি ভার্বটা চিনে নেই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলোকে আমরা কি বলি, টু বি ভার্ব বা বি ভার্ব বলি। এই বি ভার্বগুলোর পরে যদি কখনো কমপ্লিমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই কমপ্লিমেন্টের জায়গায় ডাবল পসেসিভ ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আমি এটাও মুছে ফেললাম। দেখেন আমরা এখন খুব সহজেই দেবো কীভাবে ডাবল পসেসিভটা বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। ধরেন আপনি বললেন দিস পেন, সরি দিস পেন বা দিস পেন্সিল ইজ মাইন। এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, পরেরটা কি, আপনি মাইন না লিখে আপনি এখানে লিখতে পারতেন দিস পেন ইজ মাই পেন। এই কলম হলো আমার কলম, দেখেন এটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট। প্রশ্ন হচ্ছে কেন কমপ্লিমেন্ট, কারণ দেখেন আমার কলম মানে এই পেন্সিল, এই পেন্সিল মানেই আমার পেন্সিল, আমার পেন্সিল মানে এই পেন্সিল, আগেরটার পর একটা সেম, তাই আপনি এটাকে কি ধরতেছেন, কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্টের ক্ষেত্রে আপনি কি লিখতে পারেন দেখেন দিস পেন্সিল ইজ মাইন। তো এইভাবে খুব সহজেই আমরা কি করতে পারি, ডাবল পসেসিভটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে, অর্থাৎ বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা অনেক লং ডিসকাশন করে ফেলেছি। এরপরে যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, বা আমার হচ্ছে গিয়ে স্ক্রলে দেখবেন যে আমার ফোন নাম্বার দেওয়া আছে, SMS করতে পারেন। অনেক সময় ফোন রিসিভ করতে পারি না, SMS করবেন, সেক্ষেত্রে আমি পরে চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার, বা পরবর্তী ভিডিও আরও বেশি আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি প্রোনাউন রেফারেন্স বা প্রোনাউনের যে ফুল ব্যবহারটা আমি দেখাতে চেষ্টা করেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো বুঝতে পারলে ভালো, না পারলে আরও ভালো, আমি চেষ্টা করবো আরেকবার বোঝানোর জন্য। তো এই পর্যন্ত আজকের আলোচনা। আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। খোদা হাফেজ।